লালন শাহের জন্ম মৃত্যু তারিখ ও জন্মস্থান নিয়ে নানা বিতর্ক আছে। সর্বাধিক প্রচলিত মত অনুযায়ী লালন ফকিরের জন্ম 1774 সালের 17 অক্টোবর এবং তাঁর মৃত্যুকালীন বয়সের যে হিসেব পাওয়া যায় তার ভিত্তিতে 116 বছর বয়স স্বীকার করলে তাঁর মৃত্যু হয় 1890 খ্রিস্টাব্দের 17 অক্টোবর। তিনি হিন্দু না মুসলিম তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। অবশ্য এই জাতীয় বিতর্কে অংশগ্রহণ নিতান্তই অর্থহীন এবং বিশেষত লালন ফকিরের ক্ষেত্রে। তিনি তার সমস্ত জীবন চর্যার মধ্যে দিয়ে জাত ধর্মের বিরুদ্ধে তীব্র জেহাদ অক্ষুণ্ণ রেখে গেছেন। একবার এক সুধী সম্মিলনীতে উপস্থিত হয়ে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হন তিনি। তাঁর গভীর শাস্ত্রজ্ঞান ও সূক্ষ্ম বিচার বোধে পাণ্ডিত্যে মুগ্ধ হলেও হিন্দু বিদ্বজনেরা লালনের জাতি ধর্মের পরিচয় পেয়ে খাবার গ্রহণের সময় বিধর্মী লালনের সঙ্গে পংক্তি ভোজনে আপত্তি করেন। ফলে লালনকে আলাদাভাবে অন্ন পরিবেশন করা হয়। দুদ্দু শাহের বর্ণনা থেকে জানা যায় যে পণ্ডিতেরা সবিস্ময়ে লক্ষ্য করেন যেন প্রতি একজন পণ্ডিতের মাঝে একজন লালন বসে আছেন। পণ্ডিত মহলের ধারণা হয় যে স্বয়ং গৌরাঙ্গদেব মুসলমানের বেশে তাঁদের ছলনা করছেন। তাঁরা লালনের কাছে ত্রুটি স্বীকার করেন এবং তিনি তাঁদের উপদেশ দেন, বিভিন্নতা করিও না জাতি ধর্ম বলে। লালন মানব জন্মকে দেখেছেন চরম সৌভাগ্যরূপে। যে হাতে একতারা ধরে তিনি মনের মানুষের খোঁজ করে বেরিয়েছেন, প্রয়োজনে সেই হাতেই জমিদারের অত্যাচারের বিরুদ্ধে লাঠিও ধরেছেন। কাঙাল হরিনাথ তাঁর পত্রিকা গ্রামবার্তায় জমিদারের প্রজা পীড়নের খবর ছাপানোর জন্য সেই জমিদার কাঙাল হরিনাথকে শায়েস্তা করতে লাঠিয়ালের দল পাঠান। তখন লালন তাঁর দলবল নিয়ে নিজে লাঠি হাতে সেই লাঠিয়ালের দলকে আচ্ছা করে ঢিঁট করে সুহৃদ কৃষক বন্ধু হরিনাথকে রক্ষা করেন। লালন ফকিরের সমগ্র ধর্ম চেতনা ও জীবন বোধকে বিশ্লেষণ করে যে মূল সূত্র পাওয়া যায় তা হল তাঁর মানবতাবাদী দর্শন। সমাজ জীবনের অংশীদার হয়ে মানুষের মধ্যেই সেই মনের মানুষের সন্ধানে আজীবন ব্যাপৃত থেকেছেন লালন শাহ। আজ লালন শাহের জন্ম ও প্রয়াণ দিবসে প্রত্যুষা জানায় বিনম্র শ্রদ্ধা। দারিদ্রতা মানে কি শুধুই অর্থহীনতা? ভোগ সর্বস্ব পৃথিবী একটা মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে, এটা শুনলে আমরা প্রথমেই ভাবি মানুষটা গরিব হয়ে গেছে। কিন্তু অন্যান্য দিকগুলো আমরা একবারও ভেবে দেখি না কেন? আমরা কি হৃদয় প্রসারণ বা আবেগ বা অনুভূতির দিক দিয়েও দরিদ্র হয়ে যাচ্ছি না? পড়াশোনা জ্ঞানের দিক দিয়েও কি আমরা দারিদ্রতার মুখোমুখি হচ্ছি না? আগে বাড়ির দরজায় কোনো অতিথি আসলে বাড়ির সদস্যরা আহ্লাদিত হতো, কিন্তু আজ ধারাবাহিক বিনোদন সমৃদ্ধ সন্ধ্যেতে কোনো অতিথি বিনা নিমন্ত্রণে আসলে আমরা কয়জন আহ্লাদিত হই? সে নিয়ে যথেষ্ট সংশয় আছে। আসলে শুধু টাকা কড়ির দিক দিয়েই নয়, আমরা হৃদয়, অনুভূতি, আবেগ ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমরা দিন থেকে দিনতর হচ্ছি এবং দীনতম হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আজ আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবসে আসুন আমরা মানবিক বোধ, আবেগ, অনুভূতিতে যেন সচ্ছল হয়ে উঠি, এই অঙ্গীকার করি। আজ আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস। চাইল্ড ইজ দ্য ফাদার অব দ্য ম্যান বলেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। একইভাবে আমরা বলি, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। শুধুমাত্র শিশুর পিতা নয়, একটি শিশুর অন্তরে ঘুমিয়ে আছে গোটা জাতি। আজকের নবীন প্রজন্ম আগামী দিনের সোনালী ভবিষ্যৎ, জাতির আগামী দিনের স্থপতি।
পিতামাতা হলেন সন্তানের প্রথম শিক্ষক, আর পরিবার হলো তার প্রথম বিদ্যালয়। যদি এই প্রাথমিক বিদ্যালয়গুলি থেকে শিশু ভালো শিক্ষা গ্রহণ করে, তাহলে সন্তানের ভবিষ্যৎ হবে উজ্জ্বল ও সুন্দর। তবে আজও এদের বড় অংশের জীবনে অশিক্ষার অন্ধকার, সমাজের নির্মম অবহেলা। এখনও বিশ্বের অসংখ্য শিশুর জীবনে অর্থনৈতিক অভিশাপ যেমন রয়েছে, তেমনি রয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশের শিশুদের হারিয়ে যাওয়া শৈশবের ওপরে হিংসার ভয়াল থাবা। কত শিশু আজও অপুষ্টি, অনাহারে, নীরবে নিভৃতে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমরা কেউ তার হিসাবই রাখি না। প্রকৃতিকে প্রতিদিন আমরা বিষের আগার করে তুলেছি। এই কলুষিত পৃথিবীকে বাসযোগ্য করা তো দূরের কথা, আমরা কালক্রমে বাস অযোগ্য করে তুলছি। যে শিশুরা হাল ধরবে আগামী পৃথিবীর, সেই শিশুদের শৈশব আজ বিপন্ন। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাসযোগ্য পৃথিবী রেখে যাব, এই হোক আমাদের প্রতিটি অভিভাবকের দৃঢ় অঙ্গীকার। মনে রাখবেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। নভেম্বর মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। অক্টোবর মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে আঁধার পেরিয়ে আলোয়। এবারে দেখে নেওয়া যাক এই বিষয়ে আপনাদের কার কি ভাবনা। লিখছেন জয়দেব চক্রবর্তী, কর্ণজোড়া, উত্তর দিনাজপুর থেকে। প্রিয় প্রত্যুষা, দীপাবলি আলো আর আশার উৎসব। কেবল আতশবাজি বা প্রদীপের উজ্জ্বলতায় সীমাবদ্ধ নয়। আঁধার পেরিয়ে আলোয় পৌঁছনোর, অজ্ঞানের তমসা থেকে জ্ঞানের আলোর দিকে এগিয়ে যাওয়ার প্রাচীন কাহিনীতে দীপাবলি হল শ্রীরামচন্দ্রের অযোধ্যা প্রত্যাবর্তনের স্মারক, যেখানে দীর্ঘ বনবাস ও রাবণের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের পর তিনি ফিরে আসেন। অযোধ্যাবাসী আনন্দে শহর আলোকিত করে তোলে। সেই দিনটি যেন আমাদের মনে করিয়ে দেয়, ধৈর্য, ন্যায় ও সাহসের পথে চললে আলো একদিন আসবেই। আজকের দিনে দীপাবলির আসল বার্তাটি আরও প্রাসঙ্গিক। যান্ত্রিক জীবনে ক্লান্তি, মনোবৈকল্য, সামাজিক অসাম্য ও অশান্তি, এইসব আধারকে দূর করতে হলে আমাদের মধ্যেই জ্বালাতে হবে আলো। সেই আলো হতে পারে করুণার, সহমর্মিতার, শিক্ষা বা আত্ম উপলব্ধির। দীপাবলি আমাদের শেখায়, আলো জ্বালাতে চাইলে প্রথমে অন্ধকারকে চিনতে হয়। জীবনের সংকট বা ব্যর্থতা আমাদের দমিয়ে দিতে পারে, কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে আলো পাওয়ার সুযোগ। অন্ধকার যত ঘন হোক, তার মধ্যে একটিমাত্র প্রদীপ হয়ে উঠতে পারে আশার বাতিঘর। আসুন, এই পুণ্যতিথিতে আমরা সবাই মিলে অঙ্গীকার করি, দীপাবলিতে শুধু বাহ্যিক প্রদীপ নয়, জ্বালাই অন্তরের আলো, যে আলো অন্যের জীবনকেও আলোকিত করতে পারে। পরিশেষে বলি, বর্তমান প্রেক্ষাপটে দীপাবলির আলো জ্বলে উঠুক আমাদের মননে, চিন্তনে। শুভেচ্ছান্তে জয়দেব চক্রবর্তী, কর্ণজোড়া, উত্তর দিনাজপুর। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন ভারতী চট্টোপাধ্যায়, দিহা, জয়পুর, বাঁকুড়া থেকে। প্রিয় প্রত্যুষা, আঁধার থেকে আলোয় ফেরা পথটা সহজ ছিল না মোটেও। জীবন সন্ধ্যাবেলায় বসে নিরুপমার এই কথাটাই মনে পড়ে। নিরুপমার রূপ ছিল, তাই মানুষের নজরে পড়ে যেত সহজেই। পাড়ার এক বান্ধবীর বাড়িতে বেড়াতে আসা শিবু সেনেরও নজর এড়াল না সে। একদিন আড়াল পেয়েই তাকে প্রস্তাব দিয়েছিল থিয়েটারে, সিনেমায় অভিনয় করার। অনেক পয়সার লোভ দেখালো শিবু সেন। মনে মনে প্রস্তুতি শুরু হলো। বাবা খুব রাগী, কীভাবে কথাটা বলবে সেটাই সমস্যা হয়ে দাঁড়ালো। এদিকে শিবু সেনের ফিরে যাওয়ার সময় এসে গেল। আমি আর দুদিন এখানে আছি, আমাকে জানিয়ে দাও। এই দুদিন নিরুপমা অনেক ভাবল। ঠিক আগের দিন রাতে বাবার কাছে ইনিয়ে বিনিয়ে ব্যাপারটা জানালো খুব ভয় ভয়। ভেবেছিল
অভাবের কথা মাথায় রেখে বাবা মত দিলেও দিতে পারেন। কিন্তু বাবা সাংঘাতিক রেগে উঠলেন। কি বললি? সিনেমা করবি? আমাদের পরিবারের মেয়ে সিনেমা করবে? বেরিয়ে যা বাড়ি থেকে, ইত্যাদি ইত্যাদি। নীরু রাগে দুঃখে অপমানে ফুঁসতে লাগল। জীবনের সব থেকে ভুল সিদ্ধান্তটা নিয়ে নিল। শিবু সেনের সাথে পালিয়ে কলকাতায় এলো ভোর রাতে। শিবু তার একলা বাসায় এনে তুলল নীরুকে। দিন দুয়েক এধার ওধার থিয়েটার পাড়ায় ঘোরাঘুরি করে তেমন কোনো সুবিধে আছে বলে মনে হলো না তার। কয়েকদিন বাদে এক ভদ্রলোক এলেন। শিবু নীরুকেও ডাকল। ওই ভদ্রলোক মানে সুরেশবাবু পরের দিনই মুম্বাই যাচ্ছে, যদি নীরু চায় যেতে পারে। এক কথায় আনন্দে রাজি হয়ে গেল সে। পরের দিন সুরেশবাবুর সাথে মুম্বাইয়ের পথে। কত বড় ষড়যন্ত্র চলছিল সে ভাবতেই পারেনি। মুম্বাই স্টেশন থেকেই সে হস্তান্তরিত হয়ে গেল মেয়ে পাচার চক্রের কাছে। অনেকগুলো মেয়ের সাথে কয়েক ঘন্টা থেকেই সে বুঝে গেল তার পরিণতি কী হতে চলেছে। পাগলের মতো নিস্তার পাওয়ার চেষ্টা করে গেছে 3 দিন ধরে নীরু। মনে পড়েছে বাড়ির কথা, বাবার কথা, মায়ের কথা। এই অন্ধকার জগতে সে কিছুতেই যাবে না। অনশন শুরু করল। 3 দিন টানা অনশনে সে অসুস্থ হয়ে পড়ল। উঠবার ক্ষমতা নেই তার। তার মধ্যে প্রচণ্ড জ্বর। অন্য মেয়েদের বিদেশে পাঠিয়ে দেওয়া হলো, আর সে পরের বারের জন্য পড়ে রইল। যে মহিলাটি খাবার দিতে ঢুকত ঘরে, তার বোধহয় বিবেকে লেগেছিল, তাই একদিন অনেক রাতে কোনো রকমে নিরুপমাকে তার পরিচিত এক লরিতে তুলে দিল। নিরুপমা প্রণাম করে বিদায় নিল। সারা রাত বিনিদ্র থেকে লরি থেকেই ভোরের আলো দেখল সে। আলোয় সে ফিরতে পেরেছে। শুভেচ্ছান্তে ভারতী চট্টোপাধ্যায়, ডিহা, জয়পুর, বাঁকুড়া। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন প্রভাত সরকার, ছন্দনীর, শ্রীপুর রোড, কুলটি, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় প্রত্যুষা, বছর 30-এর এক যুবক মুম্বাই টাটা ক্যান্সার হাসপাতালের সামনে দাঁড়িয়ে দেখতেন অসংখ্য গরিব মানুষ লাইনে দাঁড়িয়ে চিকিৎসার জন্য। যাদের দেখলেই বোঝা যায় তারা গরিব, রোগ ভয়ে ভীত সন্ত্রস্ত। মৃত্যু ভয় তাদের মুখে যেন মাখানো। খাবার কেনার যথেষ্ট টাকাও নেই। ভারাক্রান্ত মনে রোজ বাড়ি ফিরতেন যুবক। অবশেষে সহ্য না করতে পেরে তার ব্যবসার আয়ের একটা অংশ দিয়ে শুরু করলেন বিরাট কর্মযজ্ঞ। বিনামূল্যে রোগী ও সঙ্গের আত্মীয়দের খাবার দেওয়া। সংখ্যা 50-60 থেকে 100 থেকে 700-তে পৌঁছে গেল। এগিয়ে এলো অসংখ্য মানুষ সাহায্য নিয়ে। এর মাঝে শুরু করলেন মেডিসিন ব্যাংক, যেখান থেকে শুরু হলো বিনামূল্যে ওষুধ দেওয়া, শিশুদের দুধ দেওয়াও। এগিয়ে এলেন অনেক নার্স, ডাক্তার ও সমাজসেবী। শুরু করলেন শিশু ক্যান্সার রোগীদের জন্য টয় ব্যাংক। মানুষটা যেন ক্ষেপে গেল ক্যান্সারগ্রস্তদের সাহায্য করার জন্য। সেই 30-এর যুবক মিস্টার হরকচাঁদ সাভলা এখন প্রবীণ নাগরিক। 30 বছরেরও বেশি সময় ধরে অক্লান্তভাবে ক্যান্সার রোগীদের সেবা করে চলেছেন। সেবা প্রতিষ্ঠানের নাম জীবন জ্যোতি ক্যান্সার রিলিফ অ্যান্ড কেয়ার ট্রাস্ট। কবি বলেছেন, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। দেবতা দর্শন করলে তো প্রত্যুষা? আচ্ছা তুমি বলো তো প্রত্যুষা, মিস্টার সাভলা কি অসংখ্য ক্যান্সারগ্রস্ত মানুষদের মৃত্যুর অন্ধকার হাতছানি থেকে জীবনের আলোয় ফিরিয়ে আনছেন না? নমস্কারান্তে, প্রভাত সরকার, কুলটি, পশ্চিম বর্ধমান। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন মিলন কুমার দে, আমিনপুর খামারচণ্ডী, হরিপাল, হুগলি থেকে। লিখছেন, শ্রুতি সখা প্রত্যুষা, ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলেছে আপন খেয়ালে, ক্লান্তিহীন, অবিরাম ও নিরবিচ্ছিন্নভাবে। সময়ের এই চলার ছন্দে কত চড়াই উতরাই জড়িয়ে রয়েছে মানুষের জীবনের সাথে। এই মুহূর্তে চারিদিকে উৎসবের মেজাজ, সাতরঙা আলোয় সাজানো চারিপাশ। অথচ কত মানুষের কাছে সুন্দর রঙিন এই পৃথিবী আজও শুধুই কালো পর্দা। দৃষ্টিহীন শিশু, নর নারী আমাদের এই আলোর শত যোজন দূরে দাঁড়িয়ে নিষ্পাপভাবে উৎসবের রং অনুভব করার চেষ্টা করছে, কারণ তাদের জীবনের একটাই রং, কালো।
অথচ মানুষের একটু বিজ্ঞান মনস্কতা, একটু সহানুভূতি, ধর্মীয় কুসংস্কারের বাইরে বেরিয়ে মরণোত্তর চক্ষুদান করার প্রবণতা ওদের দৃষ্টি ফিরিয়ে দিতে পারে। মৃত্যুর পর মৃতদেহ থেকে দান করা চোখের মধ্যেই দৃষ্টি ফিরে পাওয়ার একমাত্র সম্ভাবনা থাকলেও আমরা মুখ ফিরিয়ে যে যার মতো আলোকমালায় ঘুরে বেড়াচ্ছি। প্রতিদিন পুড়িয়ে আর মাটি করে কত চোখ নষ্ট করছি শ্মশান আর কবরে। আসলে চক্ষুষ্মান পৃথিবীর মানুষের একটা বড় অংশের মনের ভিতর যে আঁধার জমে আছে, সেখানে আলো পৌঁছলেই অন্ধজনের পৃথিবীটা সুন্দর হয়ে উঠতে পারে। আমরা আমাদের ও আত্মীয় স্বজনের মৃত্যুর পর তার মৃতদেহের চোখ দুটি পুড়িয়ে বা মাটি করে না দিয়ে অন্ধকারের যাত্রীদের হাতে পৌঁছে দিলে ওরা যেমন আলোকবর্তিকার মধ্যে প্রবেশ করবে, তেমনি আমাদেরও মনের অন্ধকারে প্রদীপ জ্বলে উঠবে প্রকৃত জ্ঞান ও সহানুভূতির। পৃথিবীর রূপ, রহস্য, বর্ণ, গন্ধ, আলো উপলব্ধি করার সমান অধিকার রয়েছে ওদেরও। আসুন নিজেদের মনের অন্ধকার সরিয়ে ওদের আঁধার জীবনে আলোর বার্তাবহ হয়ে উঠি আমরা। নমস্কারান্তে মিলন কুমার দে, হরিপাল, হুগলি। আঁধার পেরিয়ে আলো নিয়ে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন সৌম্যদেব গিরি, তুর্কা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, একদিন ভারতবর্ষ ছিল ব্রিটিশ শাসনের ঘোর আঁধারে বন্দী। পরাধীনতা শৃঙ্খল আমাদের আশা আকাঙ্ক্ষাকে থমকে দিয়েছিল। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ আর অগণিত শহীদের রক্তের বিনিময়ে এসেছিল স্বাধীনতার প্রভাত। 1947-এর সেই ভোর ছিল এক নতুন সূর্যোদয়, যেখানে মানুষ পেল নতুন স্বপ্ন, পেল নতুন পৃথিবী গড়ার সাহস। স্বাধীনতার পরে শিক্ষার আলো ধীরে ধীরে গ্রামে পৌঁছতে শুরু করল। অজ্ঞতার আঁধার কেটে গেল, খুলে গেল উন্নতির দুয়ার। জীবনের পথে সংগ্রাম কখনো থেমে থাকেনি। মানুষ বারবার ভয় ও হতাশায় ভেঙে পড়েছে, আবার আত্মবিশ্বাসে উঠে দাঁড়িয়েছে। এই আঁধার থেকে আলোয় ওঠার যাত্রাই মানব জীবনের আসল শক্তি। কিন্তু আজকের দিনে সেই আলোই যেন নতুন অন্ধকারকে ঢেকে দিচ্ছে। একসময় যেখানে মেয়েদের জোর করে অল্প বয়সে বিয়ে দেওয়া হতো, আজ তারা নিজেরাই অজ্ঞতায় ও বিভ্রমে বাল্যবিবাহে জড়িয়ে পড়ছে। একসময় মানুষ লজ্জা থাকতে বস্ত্র পরত, আর আজ আধুনিকতার নামে ছেঁড়া পোশাকে সেই লজ্জাই হারিয়ে যাচ্ছে। যে যুগে ছাত্ররা রাস্তায় শিক্ষককে দেখে পায়ে হাত দিয়ে প্রণাম করত, আজ সেই প্রণাম তো দূর, সামান্য ভালো আছেন স্যার বলার ভদ্রতাও নেই। বাবা মা যাদের একদিন সন্তানেরা জমের মতো ভয় করত, আজ তাদের প্রতি উঠছে হাত। তবুও আশার প্রদীপ নিভে যায়নি। যতই আঁধার ঘনীভূত হোক, মানুষের ভেতরে আলো খুঁজে নেওয়ার অদম্য শক্তি রয়ে গেছে। আশা রাখি সেই আলোই একদিন আমাদের পথ দেখাবে, আবারও আঁধার পেরিয়ে সত্যিকারের আলোয় পৌঁছতে। ধন্যবাদান্তে সৌম্যদেব গিরি, দাঁতন, পশ্চিম মেদিনীপুর। আজকের প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার অক্টোবর এবং আগামী মাস নভেম্বর মাসের বিষয় জানিয়ে যাওয়া। অক্টোবর মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে আঁধার পেরিয়ে আলোয়। নভেম্বর মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। এই বিষয়টিকে নিয়ে আপনার অনুভব, আপনার মতামতকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে